60,000 টাকার এসি কেনা হয়েছে প্রায় 5 লাখ টাকায়। দেশ জুড়ে ডাক বিভাগের মেইল সেন্টার নির্মাণের নামে ভদ্রের আরও দুর্নীতির প্রমাণ। 365 কোটি টাকা নয় ছয়। সড়ক থেকে পদ্মা সেতুতে ওঠার উড়াল পথ নির্মাণ চলছে পুরোদমে। পিলারের ওপর বসানো হচ্ছে গার্ডার। আগামী বছরের মাঝামাঝি কাজ শেষ হওয়ার আশা। ঘন কুয়াশায় বন্ধ শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলদিয়া রুটে ফেরি চলাচল। দুর্ভোগে হাজার হাজার যাত্রী। ফেরিতে ফগলাইট না থাকায় কারণ বলছেন সংশ্লিষ্টরা। এবং রাজধানীতে কাঁচা বাজার যেন বিস্ফোরা। রাস্তা ফুটপাত দখল করেই গড়ে উঠেছে বেশিরভাগ। নেই পণ্য ওঠানামার নির্দিষ্ট স্থান। প্রায় বন্ধ থাকে চলাচলের রাস্তা। সময় সংবাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। কুষ্টিয়া পৌরসভার 5 রাস্তার মাথায় নির্মাণাধীন অবস্থায় ভেঙে ফেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি পুনরায় নির্মাণ শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুজিবুর রহমানের ভাস্কর্যটি ক্ষতিগ্রস্ত করে এবং আসলে বঙ্গবন্ধু যে ভাস্কর্যটি হাত ভেঙে ফেলে এবং মুখ্য অবয়ব যেটি আছে সেটিকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। তো এই বিষয়ে আসলে সিসি ফুটেজে আমরা দেখতে পাই যে গভীর রাত্রে দুজন মাদ্রাসার শিক্ষার্থী এসে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে ওঠে এবং উপরে ওঠার পরে তারা হাতুড়ি দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যটিকে আসলে ক্ষতিগ্রস্ত করে। তো আমি এই বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে আটককৃত যে মাদ্রাসা ছাত্র দুজন আছে তাদেরকে আসলে পালাতে সাহায্য করেছিল ওই একই মাদ্রাসার দুজন শিক্ষক। তাদেরকে কিন্তু আজকে আদালতে সমর্পণ করবে। তবে কুষ্টিয়ার পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন আসলে পুলিশের পক্ষ থেকে তাদেরকে রিমান্ডের আবেদন করা হবে। আসলে রিমান্ডে আনার পরে কিন্তু আসামিরা আসলে কি উদ্দেশ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভেঙেছিল তো সেই বিষয়ে আসলে পরিষ্কার হওয়া যাবে এবং আসলে এই ভাস্কর্য ভাঙার পিছনে আসলে কাদের ইন্ধন রয়েছে এবং আসলে তাদের এই ভাস্কর্য ভাঙার বিষয়ে কারা মনস্তাত্ত্বিক সমর্থন এবং আর্থিক সমর্থন দিয়েছে সেই বিষয়ে আসলে আরো ভালোভাবে জানতে পারবে পুলিশ বলে আমাদেরকে আসলে কুষ্টিয়া পুলিশ সুপার SM তানভীর আরাফাত জানিয়েছেন। তবে পুলিশ থেকে আরো বলা হয়েছে যে কুষ্টিয়ার যে ভাস্কর্য যেগুলো আছে কুষ্টিয়াতে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 5টি ভাস্কর্য এবং মুরাল রয়েছে। এতে কিন্তু কুষ্টিয়া পুলিশ থেকে কিন্তু এই মুরালগুলো কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই কুষ্টিয়ার যে 5 রাস্তার মধ্যে ভাস্কর্যটি রয়েছে এটি নির্মাণাধীন অবস্থায় রয়েছে এবং এই নির্মাণাধীন থাকা অবস্থার বিষয়ে আমি মুরালের বিষয়ে একটু জানিয়ে রাখি। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা উত্তর 6 মার্চের যে জ্বালাময়ী ভাষণ ছিল সেই ভাষণ এবং স্বাধীনতার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ ভূমিকা এবং স্বাধীনতার পরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বদেশ প্রত্যাবর্তন সেই প্রত্যাবর্তনের বিষয়ে কিন্তু ভাস্কর্যটি তৈরি করছিল কুষ্টিয়া পৌরসভার নিজস্ব অর্থের বিনিময়ে তারা এখানে ভাস্কর্যটি নির্মাণ করেছিল। যেই নির্মাণ কাজকে করতে কিন্তু কুষ্টিয়া পৌরসভার 34,62,000 টাকা তারা এই ভাস্কর্যটি নির্মাণ করেছিল। এটি কিন্তু শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিন্তু দেশের প্রতি যে আত্মত্যাগ এবং দেশের প্রতি যে ভালোবাসা এবং সেই সময় স্বাধীনতার সংগ্রাম এবং স্বাধীনতার পরবর্তীতে আসলে বঙ্গবন্ধুর যে ভূমিকা ছিল সেই বিষয়ে আসলে এখানে বিশেষভাবে এখানে এই ভাস্কর্যের মাধ্যমে আসলে চেষ্টা করেছিল কুষ্টিয়া পৌরসভার পক্ষ থেকে। তো আমি একটি বিষয় জানিয়ে রাখি যে মূলত এই ভাস্কর্য ভাঙার সাথে সাথে কিন্তু কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গন থেকে কিন্তু আসলে এরা ব্যাপক প্রতিবাদ করে এবং দ্রুততার সাথে যে দ্রুততার
আসলে তারা এখানে তারা বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গন এবং সর্বোচ্চ জনগণ কিন্তু আসলে এই বিষয়টা তারা খুবই সমর্থন জুগিয়েছে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিতের বিষয়ে আসলে সরকারের কাছে দাবি করছে। তো কুষ্টিয়ার এই ভাস্কর্য ভাঙা নিয়ে, বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভেঙে ফেলা ভাস্কর্যটি পুনর্নির্মাণ শুরু হয়েছে, সে খবর জানাচ্ছিলেন রিপোর্টার SM রাশেদ। 60,000 টাকার এসি কেনা হয়েছে 4,88,000 টাকায়, আবার 9 লাখ টাকার সোলার প্যানেল কিনেছে 41 লাখ টাকায়। এমন পুকুর চুরির ঘটনা ঘটেছে ঢাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার নির্মাণের নামে কেনাকাটায়। আর এই সবই ঘটেছে ডাক বিভাগের আলোচিত সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের তত্ত্বাবধানে। এতে 9-6 হয়েছে 365 কোটি টাকা। ডাক বিভাগের কেনাকাটা নিয়ে অনুসন্ধান করেছেন সাদত রহমতুল্লাহ, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। ডাক বিভাগের সেবার মান হবে উন্নত, দ্রুত সময়ে ডাক বাছাই প্রক্রিয়ার কাজ সম্পন্ন করে দুর্গম এলাকায় পৌঁছে যাবে গ্রাহকের পণ্য। সেই লক্ষ্যে 2018 সালের জানুয়ারিতে মেল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণের প্রকল্পের কাজ শুরু হয়। ঢাকাসহ সারা দেশে 365 কোটি টাকা ব্যয় 14টি জেলায় মেল সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় ডাক বিভাগ। এসব সেন্টার নির্মাণের জন্য 30 ধরনের বেশি যন্ত্রপাতি কেনে ডাক বিভাগ, যার মূল্য বাজার মূল্যের চেয়ে 10 থেকে 20 গুণ বেশি দেখানো হয়। 60,000 টাকার এসি 4,88,000 টাকা, 53 লাখ টাকার জেনারেটর 74 লাখ টাকা, 22 লাখ টাকার ফর্কলিফট 50 লাখ টাকা, 9 লাখ টাকার সোলার প্যানেল 41 লাখ টাকা, 5,000 টাকার পজ মেশিন 35,000 টাকা দেখানো হয়েছে। আমরা বিভিন্ন ব্র্যান্ডের পজ প্রিন্টার, বারকোড স্ক্যানার, বারকোড লেবেল প্রিন্টার করে থাকি। পজ প্রিন্টার প্রাইস হলো 5,800 টাকা। অথচ ইপোস্ট সেন্টার নির্মাণের নামে কেনা মানহীন 17,000 পজ মেশিন ব্যবহার অনুপযোগী হয়ে মন্ত্রণালয়ে পড়ে আছে। আমার কর্তৃপক্ষ আছে, বিভাগীয় প্রধান আছে, দয়া করে ওনাকে বলেন, কারণ এগুলো বিষয়ে কোনো ডিসিশন নেওয়ার এখতিয়ার আমাদের নাই। এসব জানতে ডাক অধিদপ্তরে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হয়নি, এমনকি দফায় দফায় ফোনে যোগাযোগ করেও কারো সাড়া মেলেনি। এবারে বাজার যাচাইয়ে খোদ সময় সংবাদ। হারুনুর রশিদের প্রকল্পের কেনাকাটায় কমিটির নথিতে ব্রাইট সলিউশন, লিটল প্ল্যানেটের নাম ব্যবহার করলেও তারা বলছেন ডাক বিভাগের সঙ্গে তাদের কোনো কেনাকাটা এমনকি কোটেশন দেওয়া নেওয়া হয়নি। আমি তো ডাক বিভাগের সাথে তো আমার কোনো ইয়েই নাই, কোনো যোগাযোগই নাই। এই প্রকল্প সম্বন্ধে আমি জানিই না। এটা কি ডাক বিভাগ থেকে আসছে? হ্যাঁ, এটা হচ্ছে একটা সরকারি, আমরা সরকারি তো কাজই করি না। অনেকটা ভৌতিকভাবে এসব পণ্য সরবরাহের কাজটি পায় সুধাংশু শেখরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিস্টেম ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। তারা জালিয়াতি করে প্রায় দ্বিগুণ দামে বিভিন্ন পণ্য সরবরাহ করে। এভাবে সিস্টেম ইঞ্জিনিয়ারিং প্রায় 200 কোটি টাকা হাতিয়ে নেয়। এসব বিষয়ে জানতে চাওয়া হলো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, অনিয়ম প্রমাণিত হলেই ব্যবস্থা নেবে সরকার। আপনাদেরকে ধন্যবাদ দেব যদি আপনারা আমাকে একটু জাস্ট দেখিয়ে দেন। আমি সেই জায়গা পরিষ্কার করার দায়িত্ব আমার। আমি এই ঝাড়ুদারের কাজটা আমি করব, এই নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। ডাক বিভাগের মহাপরিচালক ভদ্র এবং বেশ কয়েকজন কর্মকর্তাকে প্রকল্পের যন্ত্রপাতি ক্রয়ের অনিয়মের অভিযোগে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সংশ্লিষ্টরা মনে করেন ডাক বিভাগ আধুনিকতার নামে যেসব প্রকল্প নেওয়া হয়েছে সেসব প্রকল্প কিছু কর্মকর্তা বানিয়েছে লোপাটের হাতিয়ার, ফলে এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শুধু মূল সেতুর কাজ নয়, এগিয়ে চলেছে পদ্মা সেতুর ভায়াডাক্ট নির্মাণের কাজও। আগামী বছরের মাঝামাঝি সময়ে শেষ হবে সড়ক থেকে সেতুতে ওঠার এই উড়াল পথ। ভায়াডাক্ট নির্মাণের কাজ শেষ হলে পুরো সেতুর দৈর্ঘ্য দাঁড়াবে 9.5 কিলোমিটার। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। সেতুর জাজিরা প্রান্তের ভায়াডাক্টের ছবি এটি। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা গাড়ি এই পথ দিয়ে সড়ক থেকে উঠে যাবে সেতুতে, এরপর পাড়ি দেবে স্বপ্নের পদ্মা সেতু। মূলত সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার বলা হলেও পানি ও মাটির উপরে সেতু নির্মাণ করা হচ্ছে প্রায় 9.5 কিলোমিটার। এর মধ্যে নদীতে থাকছে 6.15 কিলোমিটার, আরও 3 কিলোমিটার সেতু নির্মাণ হচ্ছে ভূমির উপরে। জাজিরা প্রান্তে ভায়াডাক্টের দৈর্ঘ্য 1670 মিটার আর মাওয়া প্রান্তে 1578 মিটার। সেতুতে গাড়ি চলবে 4 লেনে, তাই উঠানামার জন্য প্রতি প্রান্তেই থাকছে আলাদা ভায়াডাক্ট। তবে ট্রেন সিঙ্গেল লাইনে চলায় রেল ভায়াডাক্ট থাকছে একটি। এর মধ্যে জাজিরা প্রান্তে সেতুতে উঠার আর মাওয়া প্রান্তে সেতু থেকে সড়কে নামার পথ তৈরির কাজ প্রায় 100% শেষের দিকে। 2016 সালে শুরু করা এই কাজ
শেষ হবে 2021 সালের জুন মাসে। দ্রুত গতিতে আগাচ্ছে। আমরা যদি রোডওয়ে ডেক যখন শেষ করতে পারবো, এর আগেই আমাদের কয়েক মাস আগেই শেষ হয়ে যাবে। ধরেন আমরা হয়তো আশা করব আগামী নেক্সট 2021 জুনের আগেই আমাদের ভায়াডাক্টের কাজ শেষ হয়ে যাবে। মাওয়া প্রান্তের ভায়াডাক্টের জন্য 44টি আর জাজিরা প্রান্তে 47টি পিলারের সবগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন সেখানে গার্ডার বসানো হচ্ছে। পদ্মা সেতুর ভায়াডাক্টে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে টি প্রযুক্তি। মূল সেতুতে স্প্যান বসানোর পাশাপাশি এগিয়ে চলছে ভায়াডাক্ট নির্মাণের কাজও। 2021 সালের মাঝামাঝি নাগাদ এই কাজ শেষ করা গেলে একই সময়ে একই গতিতে সেতু থেকে সড়কে গাড়ি উঠানামা করতে আর কোনো জটিলতা থাকবে না। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ঘন কুয়াশার কারণে 8 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 10টায় আবারও শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার রাত 2টার দিকে সহস্রাধিক যাত্রী ও যানবাহন সহ মাঝ নদীতে আটকা পড়ে 7টি ফেরি। তারপর থেকে বন্ধ হয়ে যায় এ রুটের ফেরি চলাচল। একই সঙ্গে বন্ধ করে দেয়া হয় এ রুটে চলাচলকারী 87টি লঞ্চ ও 4.5 শতাধিক স্পিডবোটও। এতে দুই পারে বাড়তে থেকে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সারি, বাড়ে মানুষের দুর্ভোগও। বিআইডব্লিউটিসি জানিয়েছে, ঘন কুয়াশায় বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এই রুটে চলাচলরত 14টি ফেরির মধ্যে শুধু একটিতে ফগ লাইট থাকলেও তাও মানসম্মত না থাকায় বন্ধ রাখতে হয়। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ। এই মুহূর্তে ঘাট এলাকায় আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কিন্তু আসলে দীর্ঘ 10 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে ঘন কুয়াশার কারণে। এই মুহূর্তের কথা যদি বলি, যে এই মুহূর্তে পাটুরিয়া ঘাট থেকে দীর্ঘ 4 কিলোমিটার পর্যন্ত কিন্তু দুই সারিতে যানজট রয়েছে। আর দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে এই যানজটের যদি পরিমাণ সেটা বলি, এখন 2000 যানবাহন কিন্তু পারের অপেক্ষায় ঘাট এলাকাতে আটকে রয়েছে। তবে সকালের দিকে কিন্তু রাত 12টার দিকে ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে দীর্ঘ এই যানজটের নাকাল কিন্তু এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার যাত্রী। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে কেউ 11 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা ধরে এই ঘাট এলাকাতেই তারা অপেক্ষা করছে এই নদীটুকু পার হওয়ার জন্য। 1 ঘন্টা নদী পার হতে তাদের কখন যেতে পার হবে তা কিন্তু অনিশ্চিত। এখনো কিন্তু ঘন কুয়াশায় পুরা ঘাট এবং পদ্মা যমুনা কিন্তু একদম ঘন কুয়াশায় একদম অন্ধকার হয়ে রয়েছে। সেই ক্ষেত্রে পাটুরিয়া দৌলতদিয়া রুটের যে কয়েকটি ফেরি রয়েছে সবগুলো ফেরি কিন্তু এখন নজর করে রাখা হয়েছে। অর্থাৎ রাতে 12টার দিকে যখন ফেরি চলাচল পাটুরিয়া দৌলতদিয়া রুটে বন্ধ হয়ে যায়, তখন মাঝরাতে 5টা ফেরি আটকে পড়ে এবং সেটা কিন্তু রাত্রে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ নঙ্গর করতে সক্ষম হয়েছে। অর্থাৎ পাটুরিয়া এবং দৌলতদিয়া প্রান্তে নঙ্গর করতে তারা সক্ষম হয়েছে। এখন মাঝে পদ্মায় যদি ফেরি না থাকলে কিন্তু এখন শীত এবং কুয়াশায় কিন্তু আসলে যাত্রী এবং যানবাহনের শ্রমিকরা কিন্তু কষ্ট করছে। অনেকে কিন্তু আসলে যারা ঢাকাগামী সবজিবাহী এবং কি অতি জরুরি যে যানবাহন গুলো রয়েছে তা কিন্তু দৌলতদিয়া প্রান্তে একদম দুর্বিসহ কিন্তু আসলে দুর্ভোগের মধ্যে তারা পড়েছে। এই ছিল সাজিদ আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ, সে খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। বছরের পর বছর অব্যবস্থাপনাতেই আটকে আছে রাজধানীর বাজারগুলো। এখনও গড়ে ওঠেনি পণ্য ওঠানামার নির্দিষ্ট কোনো স্থান। তাই তো রাতের বেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রাকের মালামাল নামানো হয় রাস্তা বন্ধ করে। কামরুল হাসান সবুজের রিপোর্টে বিস্তারিত। রাতের ঢাকার এই ব্যস্ততা দিনের ঢাকাকে সেবা দিতে।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রাক থেকে নামছে ছাগল, মাছ, মুরগি, সবজি সহ নগর জীবনে দরকারি নানা পণ্য, যা পূরণ করবে রাজধানীবাসীর দিনভরের চাহিদা। যদিও মহামারীকালে পুষ্টির যোগানদাতাদের কোনো নজরই নেই নিজেদের স্বাস্থ্য সুরক্ষায়। কারণ বাজার থেকে এই মাল যাবো যাত্রাবাড়ি, আমরা এই কাজ করি, লিভারি কাজ করে ভিতরে জাম দেখে রাস্তায় উঠাইতেছে। রাত 11টা থেকে 7টা পর্যন্ত সকাল, দিনে ঘুমাই। রাস্তাগুলো আমরা মাল যখন লামাই আধা ঘন্টা যে সাফা হয়ে যায়, শরীর ভিজা দেন, পুরো শরীর ভিজা রয়েছে, তখন মাছ রাখবো এইভাবে। এসব শ্রমিকরা রোজ রাতেই এমন কর্মব্যস্ত হয়ে ওঠেন। ট্রাক থেকে তড়িৎ গতিতে পণ্য নামাতে হয় তাদের, কারণ কয়েকশো বছরের পুরনো এই শহরে এখনো গড়ে তোলা সম্ভব হয়নি পণ্য ওঠানো ও নামানোর পরিকল্পিত কোনো ব্যবস্থা। তাই তো ভরসা রাতের ফাঁকা রাস্তা। মাছ নামালে তো গাড়ি তো লাগবেই, এখানে তো রাস্তা, যদি পার্কিং এর জায়গা থাকতো তাহলে সুবিধা হতো। ফাঁকা মাঠের মধ্যে বা একটা আলাদা স্থান হলে এটা তো সুবিধা, সকলের জন্য সুবিধা। ঘুমন্ত নগরীতে একদম যে ঝুট ঝামেলা ছাড়াই কাজ শেষ করা যাচ্ছে, ঠিক তাও না। এখন রাস্তাঘাট সিঙ্গেল হয়েছে না, যানজট তো হবে। এই জায়গাটা অনেক জাম হয়ে জায়গা এই আরোদের কারণে। সমস্যা তো হচ্ছে, দেখতেছেন তো, কাঁচা বাজার টাজার ঢোকে, দিনে কম হয় আর রাতেই চাপ বেশি হয় গাড়ি। বাজার ব্যবস্থাপনার এই অসঙ্গতির কারণে 24 ঘন্টায় একবারই রাজধানীতে পণ্য সরবরাহ করা সম্ভব হয়। নগর সভ্যতায় পণ্য ওঠানামা করার জন্য সুনির্দিষ্ট স্থান বা সুব্যবস্থা কতটা যে জরুরি তা বোঝা যায় এসব জায়গায় দাঁড়ালে। যেখানে একদিকে নাগরিক জীবনের গতি বাড়াতে বাস্তবায়ন করা হচ্ছে মেগা মেগা সব প্রকল্প, ঠিক তারই পাশে গতি রোধ করে পূরণ করা হচ্ছে নিত্যদিনের নাগরিক চাহিদা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও বড়দিন সামনে রেখে উৎসব মুখর জার্মানি সহ পুরো ইউরোপ। যদিও দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে প্রায় প্রতিদিনই 400-র বেশি মানুষের মৃত্যু এবং কয়েক হাজার শনাক্ত হচ্ছে। বড়দিনের প্রস্তুতির মধ্যে জার্মানির সাধারণ নাগরিকদের শঙ্কার কথা জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানি সহ পুরো ইউরোপে চলছে বড়দিন উদযাপন এবং ইংরেজি বর্ষবরণের প্রস্তুতি। তাই তো শহরগুলো সেজে উঠছে মন জোড়ানো রঙিন আলোয়। কিন্তু সব আয়োজনে ছায়া ফেলে যাচ্ছে কোভিড-19 সংক্রমণে প্রাণহানির শঙ্কা। আমি মনে করি বড়দিন উদযাপনকে কেন্দ্র করে করোনার মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আরো বাড়বে, কারণ অনেকেই ঘরের বাইরে যাবে, কেনাকাটা করবে। ভাইরাস থেকে বাঁচতে আমাদেরকে নিয়ম কানুন মানতেই হবে। কেনাকাটা করতে আসা অনেকেই দায়িত্বশীল মনে হলো না। প্রচুর মানুষ রাস্তায়, অনেকে আবার মাস্ক পরেনি। আমি তাদের এড়িয়ে চলতে চেষ্টা করেছি, কি আর করা বলুন। এদিকে ডিসেম্বর মাসেই প্রত্যাশিত করোনার টিকা কার্যক্রম শুরু হলেও এত অল্প সময়ে সবাইকে ভ্যাকসিনের আওতায় এনে ঝুঁকিহীন বড়দিন উদযাপন সম্ভব নয় বলে মনে করছেন স্থানীয়রা। ডিসেম্বরের আগে টিকা দেওয়া হয়ে গেলে ভালো হতো, কিন্তু টিকা দেওয়ার সাথে সাথেই তো আর করোনা কমবে না। সুতরাং সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রিসমাস উদযাপনের কোনো বিকল্প দেখছি না আমি। করোনার কঠোর বিধিনিষেধের মধ্যেও বড়দিন এবং নতুন বছরকে বরণের আয়োজনে দেশটির অর্থনীতির পালে সুবাতাসকে শুভ লক্ষণ বলছেন বিশেষজ্ঞরা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসব এবং নতুন বছরকে বরণ উপলক্ষে জার্মানি সহ পুরো ইউরোপ সেজেছে রঙিন আলোতে। একই সাথে করোনাও কেড়ে নিচ্ছে অসংখ্য মানুষের জীবন প্রদীপ, যে প্রদীপের আলো হয়তো পড়বে না কিংবা জ্বলবে না এই জনপদে। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অবশেষে কমছে তরঙ্গের দাম, মুঠোফোন সেবায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা। বিটিআরসি বলছে চূড়ান্ত অনুমোদনের জন্য এরই মধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে, যা পেলেই 5G নিলামে অপেক্ষাকৃত কম দামে তরঙ্গ কিনতে পারবে মোবাইল অপারেটররা। নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অপারেটররা বলছে এতে গ্রাহকদের স্বল্প মূল্যে সেবা দিতেও আর কোনো বাধা থাকবে না। বিস্তারিত শুভ খানের রিপোর্টে। বর্তমানে 37 মেগাহার্টজ তরঙ্গ দিয়ে প্রায় 8 কোটি গ্রাহককে সেবা দিচ্ছে দেশের শীর্ষ অপারেটর গ্রামীণফোন। প্রতি মেগাহার্টজ তরঙ্গের বিপরীতে গ্রাহক সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় 22 লাখ। একই পরিমাণ তরঙ্গ দিয়ে প্রায় 15 লাখ গ্রাহককে সেবা দিচ্ছে আরেক অপারেটর রবি।
যেখানে মালয়েশিয়া ও জার্মানিতে প্রতি মেগাহার্টজ তরঙ্গের বিপরীতে গ্রাহক সংখ্যা 2 লাখের মধ্যে। তরঙ্গ কম থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না গ্রাহকরা। ফোন কল ড্রপও হচ্ছে, পাশাপাশি ইন্টারনেট কানেকশন অনেক স্লো হচ্ছে। স্লো স্পিডের কারণে আমরা আমাদের কাজগুলো ঠিকঠাক মতো করতে পারতেছি না। বাড়তি দামের কারণে তরঙ্গ কেনায় আগ্রহী হচ্ছে না মুঠোফোন অপারেটররা। 2018 সালে সবশেষ নিলামে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম যথাক্রমে 180 কোটি টাকা এবং 232 কোটি টাকা নির্ধারণ করে বিটিআরসি। এখানেই আপত্তি অপারেটরদের। ইউকেতে কিন্তু অ্যারাউন্ড $11 মিলিয়ন পার মেগাহার্টজ হয়েছিল তাদের স্পেকট্রাম অকশন প্রাইস। আমাদের এখানে 28 থেকে $31 মিলিয়ন পার মেগাহার্টজ। মুঠোফোন অপারেটররা না কেনায় বর্তমানে বিটিআরসির কাছে সব মিলিয়ে প্রায় 225 মেগাহার্টজ তরঙ্গ অবিকৃত রয়েছে। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। এই অবস্থায় তরঙ্গের দাম কমানোর উদ্যোগ নিয়েছে বিটিআরসি। দাম তো আসলে বেশি, অনেক টাকা, প্রায় হাজার হাজার কোটি টাকা। আমরা এখন চেষ্টা করছি যে সরকার যদি অনুমোদন দেয় তাহলে আমরা বেস প্রাইসটাও কমাই দেব। নতুন এই উদ্যোগ দ্রুত বাস্তবায়নের দাবি মুঠোফোন অপারেটরদের। বেস প্রাইসটা যদি রেশনাল রাখা হয় তাহলে সব মোবাইল অপারেটররা আরো বেশি স্পেকট্রাম কিনতে পারবে। বর্তমানে 4 মুঠোফোন অপারেটর 129 মেগাহার্টজ তরঙ্গ দিয়ে সেবা দিচ্ছে 16 কোটি 81 লাখ গ্রাহককে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা। দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ে শরীয়তপুরের পথঘাট। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করে ছোট বড় যানবাহন। শুধু সড়ক পথেই নয়, নৌপথেও নৌযান চলাচলে বেগ পেতে হয়। এতে গন্তব্যে পৌঁছতে সময় লাগে দ্বিগুণ। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। সবচেয়ে বেশি বিপাকে পড়েন ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষ। এছাড়া ঝিনাইদহ ও দিনাজপুরের হিলিতে মৃদু শৈত্যপ্রবাহ হয় ঠান্ডা বেড়েছে কয়েক গুণ। দীর্ঘদিন ধরে বেতন ভাতা দেয়া হয় না কর্মকর্তা কর্মচারীদের। সম্মানী পাচ্ছেন না কাউন্সিলররাও। বছরের পর বছর ঘুরেও জামানতের টাকা না পেয়ে ঠিকাদাররা ক্ষুব্ধ। সব মিলিয়ে প্রায় স্থবির গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা। এমন নানা অনিয়মের প্রশ্নে জামায়াতের ষড়যন্ত্রকে দায়ী করেন পৌর মেয়র। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। টানা 1 বছর ধরে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন সুন্দরগঞ্জ পৌরসভার স্থায়ী ও মাস্টার রোলের অর্ধশতাধিক কর্মচারী। 8 মাস ধরে সম্মানী থেকে বঞ্চিত কাউন্সিলররাও। এদিকে কাজ শেষে চূড়ান্ত বিল পেলেও জামানতের টাকার জন্য বছরের পর বছর ধরে পৌরসভায় ঘোরাফেরা করছেন ঠিকাদাররা। খুব দুর্বিষহ অবস্থার মধ্যে দিন পার করতেছি আমরা। প্রায় 11 মাস থেকে বেতন আমরা পাচ্ছি না। প্রায় 28 জন স্থায়ী কর্মচারী আছে, তাদের 12 মাস থেকে বেতন বকেয়া। আমরা ততদিন জানি যে যখন কাজ শেষ হবে তখন জামানতের টাকাটা পাবো। প্রায় 6 মাস থেকে ঘুরতেছি। আজকে দেই, 25 তারিখে দেবো, 28 তারিখে দেবো, এইভাবে আমাদের ঘুরে নিয়ে আসতেছি। এছাড়া বাস টার্মিনালের নামে মাটি ভরাট প্রকল্পে অনিয়ম সহ ইচ্ছেমতো জায়গা অন্য প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন পরিবহন শ্রমিকরা। মাটি ভরাটকে কেন্দ্র করে একাধিকবার টেন্ডার করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। 17-18 অর্থ বছরের এডিপি টেন্ডারের ওটা একটা মাটি ভরাটের বরাদ্দ ছিল, সম্ভবত 6,65,000 টাকার। এসব প্রশ্নে পৌর মেয়রের দাবি, কাউন্সিলর কর্মচারী সহ জামায়াতের সাথে যুক্ত অনেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা পুরাটাই জামাতকে নিয়ে এবং এখানে আওয়ামী লীগের কিছু অংশ আছে হাইব্রিড নেতা, এদেরকে নিয়ে আমাকে ষড়যন্ত্র করছে আমার এই সুন্দরগঞ্জের পরিবেশকে নষ্ট করার জন্য। অন্যদিকে রাজনৈতিক কর্মসূচির নামে বিল ভাউচারে পৌরসভার ফান্ড থেকে পৌর পরিষদের সিদ্ধান্তে টাকা উত্তোলন সহ একাধিকবার একই প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগও আছে। এদিকে সুন্দরগঞ্জ থেকে ফিরে আসার পর সম্মানিত করার নামে বিকাশ নম্বর চেয়ে প্রতিবেদককে ফোন করেন পৌর মেয়র। আমি আপনার ভাই না, একটু খালি প্লিজ ক্লিক নাম্বারটা বলেন। না ভাই, আমার বিকাশ নাম্বার নাই যে ভাইয়া। কালকে যেমন সময় দোকানে গিয়ে দিয়েন একটা, প্লিজ ভাইয়া। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ভারতের অন্ধ্রপ্রদেশে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে 2 শতাধিক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল পর্যন্ত রাজ্যের এলুরু শহরে অন্তত 227 ব্যক্তি অজ্ঞাত এই রোগটিতে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে তরুণ তরুণী এবং বৃদ্ধ রয়েছে। এদের বেশিরভাগই ঠান্ডা, মাথা ব্যথা, মাথা ঘোরানো, মৃগী রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ঠিক কী রোগে তারা আক্রান্ত হয়েছেন তা এখনও জানাতে পারেননি চিকিৎসকরা। অসুস্থদের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করা হলেও কোনো সংক্রামক রোগের অস্তিত্ব পাওয়া যায়নি।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। 60,000 টাকার এসি কেনা হয়েছে প্রায় 5 লাখ টাকায়। দেশজুড়ে ডাক বিভাগের মেইল সেন্টার নির্মাণের নামে ভদ্রের আরও দুর্নীতির প্রমাণ। 365 কোটি টাকা নয় ছয়। এবং সড়ক থেকে পদ্মা সেতুতে ওঠার উড়াল পথ নির্মাণ চলছে পুরো দমে। পিলারের ওপর বসানো হচ্ছে গার্ডার। আগামী বছরের মাঝামাঝি কাজ শেষের আশা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।